হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রাইম লার্নিং হাব। চলো আজকে আমরা এবিটি এর সেকেন্ড সেট অর্থাৎ পেজ নাম্বার 53 তে যে কোশ্চেনগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করি। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে। একের 1 নম্বর কোশ্চেনে বলেছে প্রতি বছর নির্দিষ্ট সরস্বতীর হারে কি বলেছে, প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত হয়েছে। বর্তমানে সংখ্যা হয়েছে 5000 ইন্টু 11 বাই কত, 11/10 এর স্কোয়ার জন হলে যে অপশনগুলো বলেছে সেই অপশনগুলোর মধ্যে কোনটা সত্য হবে। তাহলে যে তথ্যটা দিয়েছে, যে সংখ্যাটা দিয়েছে সেটা কত দিয়েছে, 5000 ইন্টু 11/10, 5000 ইন্টু 11/2 এর কিউব, তাই তো? এটাকে আমরা যদি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা আকারে সাজাই তাহলে কি হবে, a ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস r/100 পাওয়ারে কত হবে, n, তাই না? পাওয়ারে হবে n। তাহলে এটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো এটাকে সাজিয়ে আমরা লিখতে পারবো 5001 প্লাস 1/10। দেখো তোমরা এই সংখ্যাটা যোগ করে কত হবে, আলটিমেটলি এই সংখ্যাটাই হবে, তাই না? এটা লসাগু করে দেখো, দেখো 11/10ই হবে। তাহলে এটাকে আমরা যদি লিখি 5001 প্লাস 10/100 লিখতে পারি, একটা করে শূন্য কেটে যাবে। তাহলে দেখো আমরা ইজিলি এই আকারে সাজিয়ে দিতে পেরেছি। যেখানে r এর স্থানে কত আছে, দেখো r এর স্থানে আছে হচ্ছে সংখ্যাটা কত, 10, তাই না? যেহেতু r এর স্থানে আছে সংখ্যাটা 10, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো r ইকুয়াল টু 10, অর্থাৎ 10% সুদের হার। তাহলে দেখো কত নম্বর অপশনে বলেছে, সি নাম্বার অপশনে বলেছে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। তাহলে অ্যান্সারটা হবে কত নম্বর, সি নাম্বার, তাই না? নেক্সট তাহলে 2 নম্বর দেখলাম। 2 নম্বর বলেছে এ, বি, সি, ডি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটা সত্য নয়? যেটা সত্য নয় সেটা জানতে চেয়েছে। ওকে? তাহলে এ, বি, সি, ডি বলেছে ক্রমিক সমানুপাতি হয়। এ, বি, সি, ডি বলেছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হলে শর্ত কি হয়? এ বাই বি, বি বাই সি আর সি বাই ডি এর অনুপাত সবসময় সমান হবে। তাহলে ক্রমিক সমানুপাতি হলে বলা যাবে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু কত? সি বাই ডি। এবার এই ক্রমিক সমানুপাতির যে অপশনগুলো দেওয়া আছে, সেই প্রত্যেকটা অপশন তোমরা চেক করো। চেক করে দেখো কোনটা অপশনের সাথে মিলছে। যদি দেখা যায় যে প্রত্যেকটা মান চেক করে আমরা পাচ্ছি a প্লাস বি ইন্টু সি প্লাস ডি আর ইন্টু ডি প্লাস এ ইজিক্যাল টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই অপশনটা কিন্তু এই ক্রমিক সমানুপাতির শর্ত অনুযায়ী মেনে চলবে না। তো যেহেতু এই অপশনটা মেনে চলছে না, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে কোনটা সত্য নয় বলেছে, তাহলে এটা অপশনটা কত নম্বর হচ্ছে, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 3 নম্বর এগুলো দেখি। 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। 3 নম্বর কোশ্চেনে বলে দিয়েছে তোমাকে যে আ নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ এবং সর্বসম? তাহলে ২ টা শব্দ আমরা পেলাম, একটা সদৃশ আর একটা কি, সর্বসম। তাহলে পাচ্ছি হচ্ছে সদৃশ আর কি, সর্বসম। আচ্ছা, সদৃশ আর সর্বসমর মধ্যে ডিফারেন্সটা কি? পার্থক্যটা দেখো। সদৃশের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে ২ টা জিনিসের উপর ডিপেন্ড করে। সদৃশ আর হচ্ছে সর্বসম। একটা হচ্ছে আকার আর একটা হচ্ছে আকৃতি। ঠিক আছে? তাহলে কিসের উপর ডিপেন্ড করে? মেইন হচ্ছে আকার আর হচ্ছে আকৃতি। এবার আকার আর আকৃতি কি জিনিস? আকার হচ্ছে ধরে নাও যে তোমার বর্তমানে তোমার যে ফেসটা আছে, যে ছবিটা আছে তার আমি যদি সেটা যদি ক্যাপচার করি এবং ২ টো সাইজে ছবিটাকে বের করি। একটা পাসপোর্ট সাইজ বের করলাম, আর একটা স্ট্যাম্প সাইজ বের করলাম। তাহলে দেখো তোমার ছবির আকার কিন্তু ২ রকম হলো। একটা পাসপোর্ট সাইজ আর একটা কি হলো, স্ট্যাম্প সাইজ। কিন্তু আকৃতিগতভাবে যদি দেখি, তো তোমার এখানে যে আকৃতিটা থাকবে, এখানে তোমার ফেসের আকৃতি কি হবে? সেম থাকবে। ঠিক আছে? আবার দেখা যাবে যে দেখা গেল দুটোই পাসপোর্ট সাইজের ছবি বের করেছি। একটা দেখা গেল তোমার ছোটবেলাকার ছবি, একটা বর্তমান ছবি। তাহলে ছোটবেলাকার ছবির সাথে বর্তমান ছবির কিন্তু সেম টু সেম ফেস থাকবে না। তাহলে সেক্ষেত্রে ওদের আকারটা সেম, দুটোই পাসপোর্ট সাইজের ছবি। কিন্তু দেখো আকৃতিগতভাবে আলাদা। তাহলে একটা সদৃশ হতে গেলে সবসময় আকৃতিগতভাবে তোমাকে কি হতে হবে? সেম থাকতে হবে। আকার ভিন্ন হতে পারে। কিন্তু সর্বসম হতে গেলে আকার, আকৃতি দুটাই কিন্তু সমান হতে হবে। দুটাই একই হতে হবে। তবেই আমরা ওদেরকে সর্বসম বলতে পারব।
তাহলে এই আকার আর আকৃতির ব্যাপারটা এবং সদৃশ সর্বসম ব্যাপারটা বুঝতে পারলে, তাহলে আমাদের এই সলিউশন এর দিকে আমরা এগাচ্ছি। তাহলে অপশন গুলোর দিকে যদি যাই, তাহলে এ নাম্বার অপশন কি বলেছে দেখো। ফার্স্টে এ নাম্বার অপশনে তোমাকে বলা হয়েছে, ত্রিভুজ দুটির আকার এক কিন্তু আকৃতি আলাদা। এখন যদি আকারটা একই হয়, আকারটা কি বলেছে একই কিন্তু আকৃতিগতভাবে ওরা কি বলেছে আবার আলাদা হয়েছে। তাহলে আকার দেখো একই। এই যে এক্ষেত্রে আকারটা একই আছে কিন্তু আকৃতিগুলো আলাদা। তাহলে এটা সদৃশ না, তাই না? আবার ২ নম্বর ক্ষেত্রে বলেছে ত্রিভুজ দুটির আকৃতি এক। আকৃতি এক বলেছে কিন্তু আকার আলাদা। তাহলে এক্ষেত্রে কি হবে? এটা সদৃশ। এবার সি নাম্বার বলেছে ত্রিভুজ দুটির আকার আকৃতি দুটোই আলাদা। তাহলে আকারও আলাদা, আকৃতিও আলাদা। তাহলে এটা সদৃশ হবে না, সর্বসম হবে না। আবার বলেছে ত্রিভুজ দুটির আকার আকৃতি ৪ নাম্বার ডি নাম্বার বলেছে ত্রিভুজ দুটি দেখো বলেছে আকার ও আকৃতি উভয়ই এক। তাহলে সেক্ষেত্রে এটা সদৃশ্য হবে, সর্বসম হবে। তাহলে আমাদের কোয়েশ্চেন কি করেছিল নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়? তাহলে অপশন কোনটা সত্য হবে? বি নাম্বার অপশনটা সত্য। ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকারগুলো কি হবে? আলাদা আছে। অর্থাৎ সদৃশ আছে কিন্তু সর্বসম হবে না। যেহেতু আকারটা আলাদা, আলাদা আছে। ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কত হলো? বি নাম্বার অ্যান্সার। তাই না? তাহলে ৪ নাম্বার দেখো। ৪ নম্বরে বলেছে, আর একক বহির্ব্যাসার্ধ এবং আর একক অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলাকৃতির বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো, ধরে নাও যে ছবিটা যদি আঁকি, তাহলে এ হচ্ছে একটা বাটি যেটা কিনা কি আছে? নিরেট আছে এই বরাবর এবং ভিতরের অংশটা ফাঁকা। এই অঞ্চল বরাবর নিরেট আছে, এই অঞ্চলটা ফাঁকা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ছবি। এবার এই ছবিটাকে আমি যদি ওপর বরাবর আঁকি, মানে ওপর পৃষ্ঠটার ছবি আঁকি, তাহলে দেখতে ওপর পৃষ্ঠটা এরকম হবে। তাই না? একদম উপরের পৃষ্ঠে যদি আঁকি তাহলে এই অঞ্চলে আ যেই মেটেরিয়ালস দিয়ে তৈরি, সেটা অ্যালুমিনিয়াম হোক বা স্টিলেরই হোক, সেই ধাতুটা আছে এখানে। তাই না? সেই কনটেন্ট এখানে আছে এবং ভিতরের অংশটা কি আছে? এটা ফাঁকা আছে। তাহলে এই যে সেন্টার, এই সেন্টার থেকে বাইরের ব্যাসার্ধটা কত বলে দিয়েছে? বাইরের ব্যাসার্ধটা বলে দিয়েছে ক্যাপিটাল আর। আর এখান থেকে ভিতর প্রান্তের ব্যাসার্ধটা বলে দিয়েছে স্মল আর। ঠিক আছে? তাহলে যেহেতু আমরা জানি যে তোমার হচ্ছে পূর্ণ গোলক যদি থাকতো, পূর্ণ গোলক যদি থাকতো তাহলে ওর ব্যাসার্ধ বক্রতলের ক্ষেত্রফল কত হতো? 4 পাই r স্কয়ার হতো। তাই না? তো যেহেতু এটা অর্ধ আছে, তাহলে অর্ধ গোলকের ক্ষেত্রে তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই ক্যাপিটাল R স্কয়ার। আচ্ছা, এটা গেল হচ্ছে তার বাইরের বক্রতলের ক্ষেত্রফল। এবার যদি ভিতর প্রান্ত থেকে ধরি, তাহলে ভিতর প্রান্ত থেকে ধরলে তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই স্মল r স্কয়ার। এই যে ভিতরের প্রান্তর বক্রতলের এই প্রান্তটার। ঠিক আছে? আর বাইরের প্রান্তটার বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই ক্যাপিটাল R স্কয়ার। এখন এবার চলে আসছি অপর প্রান্তে। অপর প্রান্তের ক্ষেত্রে দেখো, এই সমগ্র অঞ্চলের একদম এই পৃষ্ঠ থেকে শুরু করে এই পৃষ্ঠ পর্যন্ত সমগ্র অঞ্চলে যদি আমি বের করি ক্ষেত্রফল, তাহলে সেটা কত হবে? বৃত্ত পাই ক্যাপিটাল R স্কয়ার এবং ভিতর অঞ্চলের যদি ক্ষেত্রফলটা বের করি, তাহলে কত হবে? পাই স্মল r স্কয়ার। বুঝা যাচ্ছে ব্যাপারটা? ভিতর প্রান্তের ক্ষেত্রফলটা তাহলে হলো ভিতর প্রান্তটা কত হলো? ক্ষেত্রফল পাই স্মল r স্কয়ার। এবার একটু ভেবে দেখো, আমি যখন বাটিটার কি বের করছি? সমগ্র তলের ক্ষেত্রফল বের করছি। তাহলে বাইরের তলটা নিচ্ছি। বাইরের তলটা নিচ্ছি মানে 2 পাই ক্যাপিটাল R স্কয়ার নিচ্ছি। এবার নিলাম ভিতরের তলটাকে। ভিতরের তলকে নিলাম মানে নিচ্ছি হচ্ছে কাকে? 2 পাই স্মল r স্কয়ারকে। এবার নিচ্ছি ওপরের সম্পূর্ণ তলটাকে। ওপরের সম্পূর্ণ তলটাকে নিলাম মানে নিলাম হচ্ছে সরি পাই ক্যাপিটাল R স্কয়ারকে নিলাম। ঠিক আছে? আর ওই সম্পূর্ণ তল থেকে যদি ভিতরের তলটা বাদ দিয়ে দিই তাহলে যে অঞ্চলে ওর মানে যে পরিমাণ ধাতু দিয়ে তৈরি সেই অঞ্চলটা আমি পাচ্ছি। তাহলে ওখান থেকে আমি বাদ দিয়ে দিলাম পাই স্মল r স্কয়ারকে। তাহলে দেখো থাকলো কি? থাকলো হচ্ছে 2 পাই ক্যাপিটাল R স্কয়ার তার সাথে পাই R স্কয়ার। তাহলে হয়ে গেল 3 পাই ক্যাপিটাল R স্কয়ার। আর এখানে কি হচ্ছে 2 পাই স্মল r স্কয়ার থেকে পাই স্মল r স্কয়ার বাদ দিয়ে দিচ্ছি। তাহলে থাকছে হচ্ছে প্লাস পাই R স্কয়ার। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত চলে আসলো? 3 পাই R স্কয়ার প্লাস পাই স্মল r স্কয়ার। ওকে? তাহলে ৪ নম্বর অঙ্কটা কমপ্লিট। এবার দেখো ৫ নম্বর অঙ্কে আমাদেরকে কি বলেছে? নেক্সট কোয়েশ্চেন এ কি বলছে দেখো। ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে একটি কোণের আ একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে। ধরে নাও এটা ঘড়ি কাঁটার দিকে মানে এই বরাবর সে আবর্তন করছে। তাহলে সে বলছে ১ম অবস্থানে ফিরে আসে যদি তাহলে কোণের পরিমাপ কি হবে? তাহলে আমরা জানি ঘড়ি কাঁটার দিকে যদি যাই তাহলে সেক্ষেত্রে কোণটা ঋণাত্মক হয়। আর ঘড়ি কাঁটার বিপরীতে অর্থাৎ এই বরাবর যদি ঘুরে তাহলে সেটা কি হয়? পজিটিভ হয়। তাহলে যেহেতু ঘড়ি কাঁটার দিকে ঘুরছে তাহলে তার পরিমাণ কি হবে? কমবে, মাইনাস হচ্ছে। তাহলে
কত কমবে? একবার পূর্ণ আবর্তন করেছে। একবার পূর্ণ আবর্তন করলে কতটা পথ যায়? 2 পাই রেডিয়ান পথ যায়। অর্থাৎ 360 ডিগ্রি পথ যায়। তাহলে আমরা বলতে পারব যে যেহেতু ঘড়ি কাঁটার দিকে ঘুরেছে, তাহলে ৩৬০ ডিগ্রি ওর মান কি হবে? কমে যাবে। তাহলে অ্যান্সারটা কত হবে? সি নাম্বার অপশন হবে যে ৩৬০ ডিগ্রি কি হবে? কমে যাবে। ওকে? ৬ নাম্বার। ৬ নাম্বার কি বলছে দেখো। শ্রেণীর ১ম ১৫ জনের গড় বয়স বলেছে x1 বার। গড় বলে দিয়েছে কত? x1 বার। বলেছে পরবর্তী ২০ জনের ১ম ১৫ জনের এটা ১৫ জনের গড় দেওয়া আছে কত? x1 বার। আর পরের ২০ জনের গড় দেওয়া আছে কত? x2 বার। ২০ জনের গড় কত দেওয়া আছে? x2 বার। যদি হয় তাহলে বলেছে এই ৩৫ জনের গড় বয়স কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো ১ম ১৫ জনের আমি এটাকে আরেকবার যদি লিখি, ১ম ১৫ জনের গড় কত হচ্ছে? যদি x বার হয় তাহলে মোট কত হবে বয়স? মোট, মোট বয়স হবে, মোট বয়স হবে। মোট বয়স কত হবে? ১৫ গুণিত x1 বার হবে। তাই না? এবার ২০ জনের মোট বয়স কত হবে? ২০ জনের মোট বয়স হবে ২০ গুণিত x2 বার। এটা হবে ২০ জনের মোট বয়স। অতএব যদি ৩৫ জনের মোট বয়সটা বের করতে চাই, তাহলে ৩৫ জনের মোট বয়স কত হবে? 15 x1 বার প্লাস 20 x2 বার। এটা হবে মোট বয়স। সেক্ষেত্রে এদের গড় বয়স যদি বের করতে চাই, আমি যদি বের করতে চাই ৩৫ জনের গড় বয়স বের করব। গড় বয়স। তাহলে ৩৫ জনের গড় বয়স কত হবে? ৩৫ জনের গড় বয়স হবে 15 x1 বার প্লাস 20 x2 বার বাই কত হবে? 15 প্লাস 20 বাই কত হবে? 15 প্লাস 20। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে কত নম্বর অপশনে ম্যাচ করছে দেখো? এটা একদম ডি নাম্বার ম্যাচ করছে। তাই না? তাহলে অপশন হবে ডি। ঠিক আছে? তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেন এর দিকে আমরা এগাই। দেখো এবার শূন্যস্থানগুলো আমরা সলভ করি। ১ নম্বরে কি বলেছে? সাবা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার কার বলে দিয়েছে? দীপকের। দীপকের আনুপাতিক ভাগহার কত বলে দিয়েছে? 2/7। যদি দীপকের আনুপাতিক ভাগহার 2/7 হয়, তাহলে বলো তো সাব্বার কত হবে? সাববার হবে তোমরা সবাই ঠিক বলেছ 5/, কত হবে? 7 হবে। সাববার হবে 5/7। তাহলে এবার বলেছে দীপকের মূলধন সাববার মূলধনের কত গুণ? দীপকের মূলধনটা সাববার মূলধনের বলেছে কত গুণ হবে? তাহলে আমরা দীপকের দীপকের মূলধন আর এদিকে নিচে লিখলাম সাব্বার মূলধন। তাহলে দীপকের মূলধন কত ছিল বলো? 5/7। সাব্বা কত ছিল? 2/7। 7, 7 ক্যানসেল। তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে? এখানে দীপকটা আগে বলেছিল। সরি একটু মিস্টেক হয়ে গেছে। দীপকটা আগে বলেছিল। তাহলে এখানে দীপক হবে হচ্ছে কত? 2/7/5/7। তাহলে 7, 7 ক্যানসেল অ্যান্সার হবে 2/5। তাহলে বলেছে কত গুণ? তাহলে হবে অ্যান্সারটা হবে দীপকের মূলধন সাব্বার মূলধনের ২ এর ৫ গুণ। ভাষাগুলো আমি লিখছি না। ঠিক আছে? ওগুলো মুখে বলছি তোমরা খাতায় লিখে নাও। দীপকের মূলধন হবে সাব্বার মূলধনের ২ এর ৫ গুণ। ওকে? নেক্সট তাহলে ২ নম্বর অঙ্ক দেখো। ২ নম্বর অঙ্কে কি বলেছে? এক্স ও ওয়াই কি বলেছে? দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলো দেখো দেওয়া আছে। এক্স এর মান যখন ৫, ওয়াই এর মান ১০। এক্স এর মান দেখো কমে গেল, তো ওয়াই এর মান কি হলো? বেড়ে গেল। এক্স এর মান আবার বাড়ছে, তো ওয়াই এর মান কি হলো? কমছে। এক্স এর মান আবার কমছে, ওয়াই এর মান বাড়ছে। তাহলে দেখো উল্টো ঘটনা ঘটছে। তাহলে আমরা বলতে পারবো এরা কি ভেদে আছে? এরা ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে? এরা কি হবে? ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স সমানুপাতিক কত হবে? 1/y হবে। কি অনুপাতে? ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। ওকে? ৩ নম্বর বলেছে, কোন চতুর্ভুজের ৪ টি কোণের সমদ্বিখণ্ডকগুলি যদি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজটা গঠন করে সেটা কেমন হবে? ধরে নাও যে কোন একটা চতুর্ভুজ আছে। এর ৪ টা খণ্ডের এই খণ্ড, এই খণ্ড, তারপরে এই খণ্ড আর ধরে নাও এই খণ্ড। এগুলো ৪ টা কি করলাম? সমদ্বিখণ্ড করলাম। করে এরা যে চতুর্ভুজটা গঠন করল, এই যে চতুর্ভুজটা তৈরি হলো, ঠিক আছে? মার্ক করছি দেখো রেড কালারের এই যে চতুর্ভুজটা তৈরি হলো, এটা কি ধরনের চতুর্ভুজ তৈরি হবে? এটা কিন্তু সর্বদা একটা সামান্তরিক তৈরি হবে। কি তৈরি হবে? সামান্তরিক। ঠিক আছে? অ্যান্সারে তোমাদের দেখবে বৃত্তস্ত দেওয়া আছে। কিন্তু বৃত্তস্ত বলতে গেলে এই চতুর্ভুজটাকে পরিবৃত্ত বলতে হতো। ঠিক আছে? এই বৃত্তটা যদি পরিবৃত্ত বা অন্তবৃত্তের মধ্যে থাকতো তাহলে আমরা সেক্ষেত্রে বৃত্তস্তের ব্যাপারটা আসতো। কিন্তু যেহেতু এখানে বলেনি এটা সামান্তরিক অ্যান্সারটা দেওয়াটাই বেস্ট হবে। ৪ নম্বর বলেছে, একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ ধরে আমরা যদি কি করি চারপাশে একটা পূর্ণ আবর্তন করি, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে
সেটা কি হবে? একটা আয়তক্ষেত্রকে কি করেছে? টুকরোকে অক্ষ করে চারদিকে ঘুরিয়েছে। তাহলে চারদিকে যখনই ওকে ঘুরিয়ে দিবে, তাহলে এরকম টাইপের শেপ ও নিয়ে নিবে। তাই তো? চারদিকে ঘোরাতে গেলে এরকম টাইপের ও শেপ নিয়ে নিবে। যখনই এরকম টাইপের শেপ নিল, এটা কি আকৃতি হয়ে যাবে? এটা হয়ে গেল চোঙ আকৃতি। ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের চোঙ আকৃতি। ৫ নাম্বার কি বলেছে দেখো? ৫ নাম্বার বলেছে একটি সমকোণী ত্রিভুজের কোন একটা সূক্ষ্ম কোণের কোসাইন, কোসাইন বলেছে, তাই তো? কোসাইন, কোসাইন যেহেতু তাহলে আমরা কি জানি কোসাইনের মান? ভূমি ভাগ কি হয়? অতিভুজ। ভূমি ভাগ কি হয়? অতিভুজ। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা সবথেকে বড় বাহু হয়। ভূমি এবং লম্ব থেকে। তাহলে নিশ্চয়ই অতিভুজটা বড় হবে, ভূমিটা ছোট হবে। তাহলে আমি বলতে পারবো এদেরকে যদি অনুপাত করি তাহলে তোমার হচ্ছে পূর্বপদ, পূর্বপদে কে আছে? ভূমি আছে। আর উত্তরপদে, উত্তরপদে কে আছে? অতিভুজ আছে। তাহলে যেহেতু পূর্বপদটা ছোট, তাহলে অনুপাতটা কি হবে? অনুপাতটা সর্বদা লঘু অনুপাত হবে। অনুপাতটা সর্বদা কি হবে? লঘু অনুপাত হবে। ওকে? নেক্সট কি বলেছে? মিটিয়ে দিই এটা ১ মিনিট। নেক্সট বলেছে পাড়ার ক্রিকেট খেলার ৫ জন ৭ স্কোর করেছে। কি করেছে? ৫ জন ৭ স্কোর করেছে। ৪ জন কি করেছে? ১৫ স্কোর করেছে। ২ জন কি করেছে? ১০ স্কোর করেছে। ১১ জন কি করেছে? ২ স্কোর করেছে। বলেছে খেলার স্কোরের সংখ্যাগুরু মান কত? তাহলে সবথেকে বেশি রিপিট কোনটা হয়েছে? ৫ জন করেছে ৭ স্কোর, সবথেকে বেশি স্কোর করেছে ৫ জন। তাহলে সংখ্যাগুরু মান হয়ে যাবে কত? ৭। ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কত হলো? ৭। তাহলে আমাদের শূন্যস্থান কমপ্লিট হলো। এবার আমরা সত্য মিথ্যার দিকে এগিয়ে যাই। দেখো তাহলে সত্য মিথ্যাগুলো কি বলছে? ফার্স্ট কোয়েশ্চেন আমাদেরকে বলেছে ১ নম্বরের কোয়েশ্চেন যে কোনো টাকার ১ দিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10%? অ্যাকচুয়ালি কত পয়সা এটা যদি দেওয়া না থাকে, টাকার পরিমাণটা, মূলধনের পরিমাণটা যদি দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে জাজ করব যে 10% হবে কি হবে না? সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটা একটু অ্যাকচুয়ালি ট্রিভিয়াল কোয়েশ্চেন। এখানে আসলটা দেয়নি। তো সেক্ষেত্রে এমন ইনফরমেশন দিয়েছে যেটা দিয়ে আমাদের জাজমেন্ট করা পসিবল না। ওইজন্য আমরা অ্যান্সারটা এখানে কি দিব? অ্যান্সারটা দেব মিথ্যা, ফলস। যে বক্তব্যটা মিথ্যা। ২ নম্বর বলেছে একটি দ্বিঘাত সমীকরণের ২ টি বীজের মধ্যে একটি বাস্তব আর একটি বাস্তব নয়। না, আমরা দেখেছি যে নিরূপকের মান অর্থাৎ b² - 4ac র মান যদি >0 হয়, তাহলে কি হয়? বাস্তব এবং অসমান হয়। যদি b² - 4ac র মান = 0 হয়, তাহলে কি হয়? বাস্তব আর সমান হয়। যদি b² - 4ac র মান নেগেটিভ হয়, <0 হয়ে যায়, তাহলে কি হয়? কাল্পনিক হয় বা অবাস্তব হয়। তাহলে এখানে কোনটা ক্ষেত্রেই কিন্তু অপশন আমাদের এরকম অপশন আমরা পাই না যে একটা বাস্তব, একটা অবাস্তব। হলে দুটোই বাস্তব হবে, নাহলে দুটোই কি হবে? অবাস্তব হবে। ওকে? তাহলে এটাও কিন্তু মিথ্যে ঘটনা। ৩ নাম্বার। ৩ নাম্বার বলেছে, কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলো অবশ্যই কি হবে? সর্বসম হবে। এটাও কিন্তু মিথ্যা ঘটনা। কারণ সর্বসম দেখো অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কি হয়? সমকোণ হয় 90 ডিগ্রি। এবার বৃত্তের ব্যাসার্ধের মান তুমি যাই করো না কেন, এই মানটা কিন্তু পরিবর্তন হবে না। এটা 90 ডিগ্রি সর্বদাই থাকবে। ঠিক আছে? তাহলে ৪ নাম্বার কোয়েশ্চেনে চলে এসো। ৪ নাম্বারে বলেছে, লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করলে তা ভূমির যেকোনো বিন্দুতে স্পর্শ করে। এই ধরনের শঙ্কু এখানে তুমি যদি লম্ব অঙ্কন করো, তাহলে এটা কিন্তু সর্বদা কেন্দ্রেই আসবে। সর্বদা কি হবে? কেন্দ্রে এসে পড়বে। যেকোনো বিন্দুতে কখনোই হতে পারে না। লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্বটা কিন্তু এরকম জায়গাতে কোনদিন থাকবে না। সবসময় কি হবে? কেন্দ্রে থাকবে। তাহলে এটাও কিন্তু মিথ্যে ঘটনা। ফলস। ৫ নাম্বার। ৫ নাম্বার কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণ থিটা এর সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য গ্রেটার দেন কি হবে? ভূমির দৈর্ঘ্য হলে থিটা এর মান 30 ডিগ্রি হতে পারে না। চেক করি, একটা সমকোণী ত্রিভুজ নিলাম। ধরুন এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বের মানটা কি বলেছে? বেশি। ১ মিনিট ছবিটাকে একটু চেঞ্জ করি। যেহেতু লম্বের মানটা বেশি বলেছে, আমরা স্পষ্ট লম্বটাকে বেশি রাখবো। ঠিক আছে? সমকোণী ত্রিভুজের কি বলেছে? লম্বের দৈর্ঘ্যটা বেশি ভূমির দৈর্ঘ্য থেকে। তাহলে ছবিটাকে এরকম আঁকি। লম্বের দৈর্ঘ্যটা বেশি ভূমির দৈর্ঘ্য থেকে। তাহলে ABC ত্রিভুজটা নিলাম সমকোণী ত্রিভুজ। এবার বলেছে যে থিটা এর মান 30 ডিগ্রি হতে পারে না। থিটা এর মান 30 ডিগ্রি হতে পারে না। যেকোনো একটি সূক্ষ্মকোণ। দেখো এই ঘটনাটা কিন্তু সত্য। কেননা যেকোনো একটা এই কোণটা যদি বেশি থাকে, এই বাহুটা যদি বেশি থাকে তাহলে এর কোণটা বেশি হবে। এই বাহুটা যদি বেশি থাকে তাহলে এটা বেশি হবে। এখন দেখো এই বাহুটা যদি বেশি হয় তাহলে এখানে কোণ হতে পারে 30 ডিগ্রি আছে। সেক্ষেত্রে কি হবে? এই কোণের পরিমাণটা বেশি হবে। অর্থাৎ একটা যদি 90 হয় তাহলে এই কোণটা 60 ডিগ্রি হতে পারে। তাহলে এর একটা বাহু যেহেতু ছোট আছে তাহলে তার বিপরীত কোণ তো ছোট হতেই পারে। তাহলে যেকোনো এক জায়গায় 30 ডিগ্রি হতে পারবে। অর্থাৎ এই কোণটা 30 ডিগ্রি কিন্তু হতে পারে।
যদি পার্টিকুলারলি বলতো সি কোণটা 30 ডিগ্রি হতে পারে কিনা? তো আমরা বলতাম না সি কোণ 30 হবে না। যেহেতু এবি টা বড় বাহু তাহলে সি কিন্তু বড় কোণ হবে। কিন্তু যেহেতু বিসি টা ছোট বাহু তাহলে নিশ্চয়ই এ কোণটা ছোট হতে পারে যেটা 30 হতেই পারে। নেক্সট ৬ নাম্বার। ৬ নাম্বার বলেছে রাশিবিজ্ঞানে সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু এন হয়। তো এটা আমরা জানি যে পরিসংখ্যার সমষ্টিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারাই প্রকাশ করি। তাহলে এটা কিন্তু সত্য বক্তব্য। ঠিক আছে? এটা আমাদের সত্য বক্তব্য। ১ মিনিট। এটা সত্য আর ৫ নাম্বারটাও ছিল সত্য। তাহলে সত্য মিথ্যা আমাদের কমপ্লিট। এবার আমরা কিন্তু ২ মার্কের সলিউশন গুলো শুরু করব। আ নেক্সট ক্লাস এটা শুরু করছি। এখন এটা ১ মার্কেরই ক্লাসগুলো থাক। তোমরা ভালো করে খাতায় লিখে নিও এবং ভালো করে প্র্যাকটিস করো। সময় কিন্তু খুব বেশি নেই।